SMS করেছেন আমাদেরকে নিশান, SMS করেছেন শাওন, SMS করেছেন ড্রাকুলা। ওকে, আমরা সবাইকে পাচ্ছি আস্তে আস্তে। শোভন, ফয়সাল SMS করেছেন শোয়েব চট্টগ্রাম থেকে। মৌমিতা ফ্রাইডেতে ভূত FM হওয়ার কারণে একটা অসুবিধা হয়, তিনি অন্য কোনো ডেতে এটা করা যায় কিনা বলেছেন, আমরা চিন্তা করে দেখবো। আচ্ছা, এছাড়াও আমাদেরকে ইনাম SMS করেছেন, নিরো SMS করেছেন, অমিত SMS করেছেন নয়ন সহ আরো অনেকে SMS করেছেন ghost.com। ওকে, আস্তে আস্তে আমরা সবাই পাচ্ছি। হ্যাঁ, কি অসুবিধা? হ্যাঁ, মানে অসুবিধাটা কিসের? হ্যাঁ মানে কি অসুবিধা কিরকম? কে লিখছে অসুবিধা হয় ফ্রাইডেতে? ও আচ্ছা, ফ্রাইডে। আচ্ছা, অসুবিধাটা হয় হচ্ছে এরকম যে অনেকেরই যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে শনিবারে অনেকের অফিস থাকে। আচ্ছা আচ্ছা, বা কলেজ থাকে বা আচ্ছা, আচ্ছা। মানে ইউনিভার্সিটি থাকে, তো সেই কারণে হয় কি যে সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় যে একটু কষ্ট মানে আমরা অন্য কোনো দিন করতে পারি, একদিন লেট করে গেলে প্রবলেম, একদিন লেট করে গেলে বা একদিন একটু কষ্ট হয়ে হলোই বলতে। আর অফিসের সবাইকে যদি কনভিন্স করতে পারে বা ইউনিভার্সিটির সবাইকে, সবাই যেন শুনে, হ্যাঁ সেটা। তাহলে সবাই একটু লেটে যাবে, তাহলে প্রবলেম সলভ। বিশেষ করে টিচারদেরকেও আমরা আরো কিছু, আমাদের মধ্যে আরেকজন কিন্তু পরে এসছেন, আমাদের জিবরান ভাই একটু পরে জয়েন করেছিলেন এবং তখন আমরা এবং জিবরান ভাইয়ের সঙ্গে আরো একজন মানে খুবই ডিমান্ড কিন্তু হ্যাঁ অস্ট্রেলিয়া ফেরত Mr. Reza Ali. হ্যাঁ, আপনি একটু হাই বলেন সবাইকে। Hello. Number one again, আমি জিবরান ভাই, সাকিব ভাই এবং সুমন ভাইকে থ্যাংক করতে চাচ্ছি অপরচুনিটি দেওয়ার জন্য, and above all You're আপনাকেও most welcome. thank you very much ওকে, to be back আর কি। আমরা কি জীবন ভাই কি এখন প্ল্যান কি করা যায় এখন? Plan to rule the world. No, sorry. বাসায় যাওয়া যায় শেষ। সেটা করলে খুব মুশকিল আছে। সাকিব ভাইয়ের ঝুলিতে কিছু আছে নাকি? জয়িত সাকিব, আমার ঝুলিতে আছে, এবার আমি আজকে কিছু বলতে চাচ্ছি না। আজকে উচিত হয় আমরা আমাদের পপুলার রেজাকে নিয়ে আসছি। ওকে, রেজা ভাই তাহলে একটা হোক। রেজা বেশ ইন্টারেস্টিং একটা গল্প আছে ইনভলভিং গ্রেভইয়ার্ড। ওকে, সো একটু শুনে আমার খুব ভালো লেগেছে। আমরা এটা একটু শুনি। রাইট। থ্যাংক ইউ সাকিব ভাই। যদিও জিনিসটা অস্ট্রেলিয়া হয়েছে, প্লিজ অস্ট্রেলিয়া যত আমরা খারাপ বলি অত খারাপ না। দে মাইট লুজ দি অ্যাশেজ, ইটস ওকে, ব্যাপার না। অনেকদিন পর। সো বেসিক্যালি ভাই আমার যে স্টোরিটা হয় এটা বেসিক্যালি ভাই আমরা ফ্রেন্ডরা মিলে উই ওয়েন্ট অন আ ট্রিপ আর কি, বুঝছেন? তো আউটস্কার্টস অফ, মানে আমি যে সিটিতে থাকি মেলবোর্ন, ওইটার আউটস্কার্টসে আমরা কয়েকটা ফ্রেন্ডরা মিলে ট্রিপে গেছি। সেম ফ্রেন্ডস যাদের সাথে প্রিভিয়াস যেসব স্টোরি বলছি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, গিয়েছি। অলরাইট, তো অ্যাজ ইউজুয়াল আমার যেহেতু এইসব জিনিস আরো বেশি ইন্টারেস্ট, আমি সবসময় ড্রাইভ করলেই ইমাজিন করি যে রাস্তা দিয়ে এখন কেউ হেঁটে যাবে, এরকম কিছু দেখতে থাকি। এনিওয়ে ফাইন, তো আমরা একটা জায়গায় ক্যাম্প করবো। তো ক্যাম্পিং এর ওয়েতে আমরা দিনের বেলা যখন যাচ্ছি, আমরা একটা গ্রেভিয়ার্ড দেখলাম যে আছে, এবং গ্রেভিয়ার্ডটা মানে কোন নর্মাল গ্রেভিয়ার্ড না, মানে গাছ ঝুলে আছে কবরের উপরে, কবরের ভিতর থেকে গাছ গজিয়েছে, মানে কেমন জানি ইটস উইয়ার্ড ইন আদার ওয়ার্ডস, বুঝছেন? সিম্পলি পুট, মানে অর্ডিনারি কোনো কবরস্থান না, মানে এটার সামনে দিয়ে যে কোনো কেউ গেলে মানে একটু ডিস্টার্ব ফিল করবে, ব্যাপারটা এরকম আর কি, বুঝছেন? তো ভালো কথা, আমরা গিয়ে ক্যাম্প ট্যাম্প করলাম, এভরিথিং গুড। তো রাত্রে যখন আমরা খেতে বের হয়েছি, তো মানে ব্যাপারটা গ্রেভিয়ার্ডটা বুঝছেন রাস্তার ঠিক কর্নারে প্লেস করা। আচ্ছা, তো আমরা টার্ন করে যাই এদিকে, আর ঠিক কর্নার হচ্ছে গ্রেভিয়ার্ডটা। তো আমরা রাত্রেবেলা খাবার কিনতে বের হয়েছি। তো যখন আমরা রাস্তাটা ক্রস করতেছি, তো আমার একটা ভাই আমাকে বলে বসলো, আচ্ছা রেজা, এখানেই না গ্রেভিয়ার্ডটা ছিল আসার সময়। এন্ড আমি গাড়িটা অ্যাকচুয়ালি থামাইছি ইন দ্য মিডল অফ দ্য রোড। মেলবোর্নে এটার জন্য আমরা ফাইন করে, বাট লাকিলি সেদিন ছিল না। সো আমি গাড়িটা থামাই, দেখলাম কোনো গ্রেভিয়ার্ড নাই। আচ্ছা ফাইন, আমার কাছে ব্যাপারটা উইয়ার্ড লাগছে। আমি হেডলাইট মেরে দেখলাম এভরিথিং, গ্রেভিয়ার্ডটাকে খুঁজেই পাওয়া যায় নাই। আচ্ছা ফাইন, ঠিক আছে, হয়তো আমরা ভুল রাস্তা দিয়ে গেছি বা সামথিং। পরের দিন সকালে যখন আমরা আবার বের হয়েছি, গ্রেভিয়ার্ডটা ওইখানে দেখলাম। তো আমার কাছে জিনিসটা একটু উইয়ার্ড লাগছে যে কেমনে সম্ভব, এটা হতে হয় না এসব নর্মালি। ফাইন, তো আমি দিনের বেলা যখন যাচ্ছি, কোন রাস্তাটাতে, রাস্তার নাম, কোন সময়, এগুলি সব নোট ডাউন করে নিয়ে গেছে, এবং ওইটার ধরেন আশেপাশে 500 মিটার বা 1 কিলোমিটার আশেপাশে যত সব রাস্তা যেতে পড়ছে এবং আসতে পড়ছে, সবগুলোর নাম লিখে এক্সাক্ট লোকেশনটা বের করে গেছি। ওকে, ঠিক আছে। তো রাত্রে যখন আবার আমি বলছি ভাইয়া চলেন এবার গিয়ে দেখি আছে কিনা, এবং বিলিভ ইট অর নট, আমরা পুরা জায়গাটা খুঁজছি,
টর্চ নিয়ে নেমে দেখছি কোনো গ্রেভিয়ার্ড পাইনি, এবং পুরা জায়গাটাতে যেরকম গাছ ছিল ওই রকম গাছ সবই আছে, কিন্তু ওই যে গ্রেভিয়ার্ড মানে খ্রিস্টানদের গ্রেভিয়ার্ডের একটা টুমস্টোন থাকে একটা মাটির মতন, এটা আমাদের লোকের নাম, বার্থ ইয়ার সব লেখা থাকে, কিচ্ছু ছিল না, শুধু গাছগুলি যেরকম ছিল ওইগুলি আছে, কিন্তু কোনো গ্রেভিয়ার্ড নেই। তো মানে এটার কোনো আমি রিজন খুঁজে পাইনি, এবং যেহেতু আমাদের সাকিব ভাই এখানে প্রেজেন্ট, ওনার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন থাকলে আমাদের খুব মানে কি বলবো যে এটা কি হতে পারে, আপনি তো তোমরা দিনের বেলা দেখছিলে, রাতে দেখো নি? মানে উল্টা হলে কিন্তু ভালো হতো জিনিসটা, যে রাতের বেলায় দেখা গেছে দিনের বেলায় দেখা যায় নাই। এটা হলেও ভালো হতো না, ব্যাপারটা উইয়ার্ড। দিনে দেখা যাবে, রাতে দেখা যাবে না। রাতে কিছু খেয়ে বেরিয়েছিল, নর্মালি বেরিয়েছিল? আচ্ছা, এটা আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেইন না, দিস। ঘটনাটা খুব ইন্টারেস্টিং, বাট এটা বাংলাদেশে হলে ডেফিনেটলি আমরা যেতাম, বাট অস্ট্রেলিয়া এখন যদি স্পন্সর করে তাহলে ইন ফিউচার এরকম একটা কিছু হতে পারে। রেজা আছে অস্ট্রেলিয়াতে, সাজু আছে অস্ট্রেলিয়াতে, রাইট। সো অসুবিধা হওয়ার কথা না। আমরা মানে কি বলবো, ইন্টারেস্টিং জিনিসটা কি আমার মনে হচ্ছে যে could it be a trap or something, like কেউ যদি না নোটিস করে এটা রাত্রেবেলা যাচ্ছিল ওয়াক করে, sounds interesting. না আমার কাছে যেটা মনে হয় যে নোট ডাউন করার পরে ব্যাপারটা যথেষ্ট উইয়ার্ড আসলে। But দিনের বেলা you can see it plain as day, but রাত্রেবেলা it's তুমি কোনো রিসার্চ করেছিলে, মানে কোনো like ওখানে কিছু ছিল গ্রেভিয়ার্ড বা? না ভাই, রিসার্চ করার চান্স ওইভাবে পাইনি, বিকজ আমরা বেসিক্যালি ট্রিপে গিয়েছিলাম, এন্ড আমরা ভয়ের জিনিস নিয়ে ট্রিপটাকে বেশি ভয়ঙ্কর বানানোর চেষ্টায় ছিলাম। এবং তার থেকেও উইয়ার্ড যেটা হয়েছে ভাইয়া, আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হলো রাত্রেবেলা যখন আমরা থেমে টর্চ লাইট দিয়ে দেখছি, ঠিক গ্রেভিয়ার্ডের ভিতরে আমরা মানে দিনের বেলা যখন পরের দিন আমরা অন আর ওয়ে ব্যাক যখন আমরা গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি নোটিস করছি যে আমরা ওইখানে নেমে গ্রেভিয়ার্ডের ভিতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো টুমস্টোন বা কিচ্ছু দেখি নাই, জাস্ট গাছগুলি যেরকম ছিল ওই রকম। তো রাত্রেবেলা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ঘটেছিল, সেটা হলো তো আমি টর্চ লাইট দিয়ে খুঁজছি, আমার পিছনে একদম দাঁড়িয়ে আছে, মানে অন্ধকার এবং গাছগাছালিতে বেশ অন্ধকার, বুঝছেন? তো ঘটনাটা যেটা ঘটলো যে আমার পিছনের জন আমাকে জাস্ট দাঁড়ায় বললো যে রেজা তুমি নড়ো না, একদম নড়বা না। তো আমি চিন্তা করতেছি যে কি এমন হতে পারে। তো আমি যখন পিছনে তাকালাম, আমার ঠিক পায়ের পিছন দিয়ে আপনার, এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার ডেজার্ট গুলিতে থাকে, মরুভূমির ওইখানে, কিন্তু ওইখানে এটা থাকাটা অস্বাভাবিক যে জায়গায়, সেটা হচ্ছে আপনার মোটা কালো র্যাটল স্নেক বলে, যে লেজের পিছনে যে ঝুল, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন মানে কি বলবো যে জিওগ্রাফি চ্যানেল বা এরকম জায়গায় দেখি, সেটাই। ওই জিনিসটা ঠিক এত মোটা এবং খুব মানে অদ্ভুত একটা সাইজ, মানে র্যাটল স্নেক সাধারণত বেশ লম্বা হয়, ওইটা আপনার হয়তো মানে অ্যাটলিস্ট র্যাটল স্নেক নর্মালি আপনার 3-4 ফিট 5 ফিট লম্বা, ওইটা টাইনে টুনে 1.5 ফিট কি 1 ফিটেরও ছোট ছিল, বাট মোটা, বেশ মোটা, আমার পায়ের পাশ দিয়ে ঠিক চলে গেল। এবং অন্ধকারেও ওইটাও কালো ছিল, এবং ওইটা এত পরিমাণে কালো যে অন্ধকারে ওই জিনিসটাকে দেখা গেছে, এটা just চলে গেল। রাইট। তো এখন এটার সাথে কবরস্থান ওইটাকে না দেখা, এটার কোনো রিলেশন আছে নাকি আই হ্যাভ নো আইডিয়া, বাট আমার কাছে জিনিসটা একটু অদ্ভুত লেগেছে, কারণ সাধারণত কবরস্থানে মানে আমাদের ধর্ম অনুযায়ী বলে যে খুব সেফ একটা প্লেস, ওইখানে এরকম অ্যাক্টিভিটি মানে সাপ দেখা, এটা আমার এগুলো খুবই একটা একটু weird weird ব্যাপার, লেগেছে, খুবই আর weird কিছু ব্যাপার। ইটস স্টিল সেফ, মানে সাপ তো কিছু করে নাই, না, করেনি, পাশ দিয়ে গেছে। সেটাই। সো ইটস নট প্রবলেম, মানে সাপ থাকতেই পারে একটা ওয়াইল্ড জায়গায়। আর এটা একটা হতে পারে যে আমরা বিভিন্ন কালচারে ইয়েতে শুনি যে কিছু জায়গা হঠাৎ হঠাৎ দেখা যায়, হঠাৎ দেখা যায় না। সো ইট কুড বি যে এইটা পার্টিকুলার একটা টাইমে দিস প্লেস সাডেনলি এক্সিস্টস এন্ড তারপর এটাকে দেখা যায় না। এটা কেন হয় আই ডোন্ট নো। ইনফ্যাক্ট আমরা এরকম একটা ঘটনা শুনেছিলাম একবার, আচ্ছা। যে একটা কুয়া আছে একটা জঙ্গলের মধ্যে, ওই কুয়াটা নাকি ইউজুয়ালি কেউ খুঁজে পায় না, বাট যদি একবার কুয়াটা যদি চায় তাহলে মানুষজন ওকে খুঁজে পায়, এই টাইপের একটা মিথ টাইপের একটা জিনিস ছিল। এবং কুয়াটার মধ্যে একসময় নাকি অনেক মানুষজন 71 যুদ্ধের সময় মানুষজন মেরে টেরে নাকি পাকিস্তানি আর্মিরা ওখানে পুঁতে ফেলে দিয়েছিল। তারপর থেকে ওই কুয়ার আশপাশ দিয়ে যাওয়ার সময় উইয়ার্ড নয়েজ হয়, অনেক কথাবার্তা হয়, মানে অনেকে নাকি দেখা যায় একটা মেয়ের কান্নার রস পাওয়া যায়, এবং এরকম কথা হচ্ছে ওই কুয়াতে কেউ যদি নামে তাহলে নাকি জ্যান্ত আর উঠতে পারে না, এই টাইপের কথাবার্তা। তো ওইখানকার গ্রামবাসীরা লোকজন নাকি ওটা কুয়াটা এখন জঙ্গলের মধ্যে, ওই জায়গাটা জঙ্গলের মতন হয়ে গেছে, ওখানে পুরো সিল করে দিয়েছিল। এনিওয়েজ আমরা ওই কুয়াটাকে নাকি খুঁজে পাওয়া যায় না, বাট
আমি সাকিব জিবরান আমরা গিয়ে একবারই কুয়াটা খুঁজে পেয়েছিলাম এবং আচ্ছা। পাওয়ার সাথে সাথে আমরা জিপিএস এ লক করেছি লোকেশনটা, করার পরে আমরা আবার ওখান থেকে চলে আসি, তারপর জিপিএস ধরে আবার গিয়েছিলাম, আবার পেয়েছিলাম। So এই টাইপের কথা আমরা অনেক সময় শুনি, যেমন এই ঘটনাটার মধ্যে ছিল, বাট আমরা যাওয়ার পর কুয়াটা পেয়েছিলাম। কুয়াতে ইনফ্যাক্ট কুয়াটার উপরের ওই সিল খুলে আমরা কুয়াতে নেমেওছিলাম। ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র হয়েছে, বাট ওটা ডেফিনেটলি আমরা বহুত ইসের কোনো একটা এপিসোডে দেখবো। ফাইন, তাহলে তো ভালো। মানে আমি এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এটা ওখানে কোনো কিছু করেছেন কিনা, যেটা হ্যাঁ ডেফিনেটলি কুয়াতে ইনফ্যাক্ট মানে অনেক কষ্ট করে নেমে অনেক কাহিনী আছে। আচ্ছা। তো ওটা খুব ইন্টারেস্টিং একটা আমি নামি নাই। জিব্রানের হাতে ক্যামেরা ছিল বাইরে থেকে, আর সাকিব নামে নেই, গরম লাগে। আচ্ছা। মোটা তো কুয়াটার মধ্যে না ঢুকাই পারে। ওই নর্দাটা আমার ভয় লেগেছে, আমার একদমই ভয় লাগে। না, একদমই না, সেটা তো আমি সময় অবশ্যই। বলছি সময় আমার ভয় লাগছে না, কিন্তু আমি মোটা তো তাই ঢুকতে পারবো না। এই জন্য আর কি। Anyways, ওই কুয়ার গল্প পরে আমরা টিভিতে দেখবো definitely। জিবরানকে নামালে আবার ভূত টুত কি বের হয়েছে ওর ভয়ে, সেজন্য আমরা কি আরেকটা, রেজা ভাই আরেকটা ঘটনা জানতে পারি আপনার কাছে? একটা শুনি না, আসলে ভাইয়া, হ্যাঁ আরেকটা শুনি, মানে যে কোনো একটা। আসলে ভাইয়া মানে অস্ট্রেলিয়ার যত সব কাহিনী প্রথম দিনই বলে ফেলেছি আপনাদেরকে, বাট ব্যাপারটা এমন হচ্ছে, আমি কেন জানি এইসব জিনিস আমার কাছে অ্যাট্রাক্ট করে, বুঝছেন? মানে শুনতে অনেকের কাছে অদ্ভুত লাগে ব্যাপারটা, বাট মানে আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমার আশেপাশে যদি কোনো অ্যাক্টিভিটি ঘটে এনি রকম, যেটা দেখা যায় না, আমি এটা ফিল করতে পারি। আমার শরীর Right. ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়, মানে কিছুটা ঘটবে, কিছু এটা একটা আগে থেকে ঘটবে, বুঝতে পারেন। এরকম একটা ফিলিং আসে। তো আমার ঢাকায় ইনফ্যাক্ট কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে এই রিসেন্টলি ইনফ্যাক্ট এবার যে ট্রিপ করেছি, এবং আমার খুব একটা হেভি প্রাইসও পে করতে হয়েছে এটার জন্য। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, আমি একটা গিটার নিয়ে এসেছিলাম বাইরে থেকে। তো আমার একদিন হঠাৎ স্বপ্ন দেখছি, বুঝছেন? স্বপ্ন দেখে মনে হলো যে আমাকে কিছু একটা চেস করছে, আমার পিছনে দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তো আমি যতবার পিছনে তাকাই কিছু দেখি না, আমি দৌড়াচ্ছি আর স্বপ্নের মধ্যে ক্লিয়ারলি। তো এটা দেখতে দেখতে একটা পয়েন্টে আমার ঘুমটা ভাঙে। আমি লাইক কি হচ্ছে না হচ্ছে, ফাইন। তো আমার কাছে এখনো মনে হয় আমার যখন ঘুমটা ভাঙে তখন আমি স্বপ্নের মধ্যে, আচ্ছা। তখন আমি পুরাপুরি জাগি নেই, তবুও স্বপ্নের মধ্যে অনেক সময় রিয়েলিস্টিক লাগে স্বপ্নটা। তো আমি তাও বলবো এটা আমার মনে হয় স্বপ্ন ছিল, বাট আচ্ছা। স্বপ্নের মধ্যে দেখছি। তো আমি 4:30 মানে ঠিক ফজরের আজানের আগে আগে, তো আমি স্বপ্নের মধ্যেই দেখছি আমার সামনে বিছানার মধ্যে আমি শুয়ে আছি। তো আমি সাইড টাইড ফিরতেছি, সবই ঠিক আছে। যখন সামনে তাকালাম, আমার গিটারটা আমার বিছানার সামনে একটা জায়গা, তারপর ওয়ালের সাথে রাখা। আচ্ছা। তো মনে হলো যে একটা ছোট্ট মেয়ে ছাই রঙের অ্যাশ কালারের ধোঁয়া টাইপ, মানে ধোঁয়াই, মানে স্মোকি ফ্লেভার তো না, সরি স্মোকি ফিগার, মানে ধোঁয়ার মধ্যে দিয়ে যদি কারো শরীর বানানো হয় এরকম নড়ছে, ওইরকম একটা জিনিস গিটারের ভিতর দিয়ে বের হয়ে আসলো। আচ্ছা। তো আমার মনে হয় আমি তবুও স্বপ্ন দেখছিলাম। তো আমি মেয়েটা যখন আমার কাছে আসছে, আমি আমার সুরা টুরা পরে বললাম যে তুমি চলে যাও। তো আচ্ছা। তারপর আবার দেখি নাই। আচ্ছা। তো তখন আমি একটা ঝটকা দিয়ে উঠছি যে কি হলো। তখন মনে হয় আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠছি। তো সবই ঠিক আছে, কয়েকদিন গেল। তো আমি একদিন বাসায় আসছি একটু রাত করে, 8:30-9টা বাজে। তো আমার বের হওয়ার কথা ছিল। তো তখন থেকে আমার শরীরটা একটু ভারী ভারী হয়ে আসছে। তো মানে এমন ব্যাপার যে আমি জানি আমি একটা কাজ করতেছি, কিন্তু আমার কন্ট্রোল নেই কাজটার উপর। আচ্ছা। ধরেন আমি এরকম ভাবে নিজের পায়ে বাড়ি মারছি, কিন্তু আমি জানি আমি এটা করছি, কিন্তু আমি এটা কন্ট্রোল করতে পারছি না, এরকম একটা মেন্টাল স্টেজে চলে গেছি। তো আম্মা বলল আম্মা বের হতে পারি? আম্মা বললো যে না বাবা, রাত হয়েছে, বের হয় না। ঠিক আছে ফাইন। আমি রুমে বসে গিটার বাজাচ্ছি। হঠাৎ মনে হলো যে আম্মা পিছে দাঁড়িয়ে আছে আমার বাম সাইডে। আমি সোজা হয়ে বসে আমার বাম সাইডে, আর আমার ডান দিকে হচ্ছে রুমের দরজা। আম্মা আমার বাম সাইডে দাঁড়িয়ে আছে, ডাকছে না কেন? ঠিক আছে, আমি গিটার বাজায় থাকি, আম্মা লাগলে ডাক দিবেন। তো তারপর দেখি দরজায় নক। আমি যখন ডান দিকে তাকালাম, তখন দেখি আম্মা খাবার নিয়ে রুমে ঢুকছে। রুমে যখন ঢুকলো, আমি মানে অবাক হয়ে গেলাম যে কি হলো। তারপর এক্স্যাক্টলি কি হয়েছে আমার একদমই সেন্সে নাই। আমার যখন সেন্স ফিরছে, আমি দেখি আমার যে গিটারটা, ওইটা 2 ভাগ, মানে পুরা ভেঙে 2 ভাগ হয়ে গেল। গিটারটারে আমি মানে ছেঁচড়ায় লাথি মেরে চেয়ারের ভিতরে ঢুকাইছি, এমন মানে পুরা নষ্ট হয়ে ভেঙে ফেলছি গিটারটা। আচ্ছা। আম্মা দাঁড়িয়ে আছে। আমি যখন কথা বলা শুরু করছি আম্মার সাথে, আম্মা আরো ভয় পাচ্ছে। আম্মা বলছে যে তুমি পানি খাওটা, তোমার গলা চিকন হয়ে গেছে কেন? তো এই কাহিনীটার পর আমি, আমার একটা ফ্রেন্ড আছে, সে এরকম সুপার ন্যাচারাল প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে মানে খুব নলেজেবল মাশাআল্লাহ। আমি যখন তাকে ঘটনাটা বললাম,
তো বেসিক্যালি মানে সেও কোনো এক্সপ্লেনেশন পেল না, আমি এক্সপ্লেনেশন পেলাম না। হুম। দুইজনে এটা নিয়ে বহুত চিন্তা ভাবনা করলাম। ইনফ্যাক্ট জিবরান ভাইকেও বলেছি, সাকিব ভাইকে বলার অপরচুনিটি পাই নাই, বিজি ম্যান। আর তো এই জন্য যে ব্র্যান্ডের গিটার সেই ব্র্যান্ডের ওদেরকে জিজ্ঞেস করতে হতো আর কি। হ্যাঁ আসলে যে আপনারা Basically কি- আপনারা কাঠটা কোথেকে পেয়েছিলেন? যে থাকে না যে কবরস্থান থেকে নিয়ে আসে কাঠ, নিয়ে তারপরে গিটার অথবা বানায়। এমনও হতে পারে যে আমাকে ট্র্যাক ডাউন করার জন্য কেউ ওইটা গিটারের সাথে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হতে পারে। তো স্যাড বিষয়টা হচ্ছে আমার গিটারটা আমার লাইফে হ্যাঁ, এটা খুব ফার্স্ট অদ্ভুত ব্যাপার। কামারের গিটার ছিল, নিজে আচ্ছা। আর্ন করে গিটারটা কিনছিলাম, বাট না, চলে এটা- গেছে। মানে আমার কাছে ওইটা খুব মানে ওইটা আমার খুব কষ্ট হচ্ছিল যে গিটারটা মানে আমি ইনফ্যাক্ট জিবরান ভাই একদিন আমার বাসায় এসে গিটারটা দেখেছে, সো হি ক্যান বেসিক্যালি ডিসক্রাইব ইট বেটার যে কি অবস্থা ছিল। That's very sad. কারণ ও যখন আমাকে স্টোরিটা বলছে, তখন I think you missed out on was that যখন ও আমাকে ডিসক্রাইব করছে, বলছে যে গিটার থেকে কিছু বেরিয়ে আসছে ওর দিকে, হুম। তারপর ওর দিকে এসে ও ধমকাবার পরে ওটা পুরো আসছিল, তারপর নাকি না আপনার আমি যখন বিছনার পায়ের কাছে আসছিল, তো যখন আমি থমকায় ঝাড়ি মেরে উঠছি যে চলে যাও, জাস্ট মানে মনে হলো জিনিসটা ঘুরে আবার গিটারের ভিতর দিয়ে ঢুকে গেছে, এরকম আর কি ব্যাপারটা। ওকে। তো তারপর আর কি আমি জীবন থেকে এসে দেখলাম মানে ইটস প্রিটি স্ম্যাশড আপ। যখন আন্টিকে জিজ্ঞেস করলাম বলে একই জিনিস, মানে মানে ও মানে বেসিক্যালি হি ডাজন্ট রিমেম্বার এনিথিং। জাস্ট দেখলাম মানে একদম স্ম্যাশড আপ। ইট ওয়াজ আ প্রিটি এক্সপেন্সিভ গিটার, ইট ওয়াজ আ প্রিটি ওয়েল নোন ব্র্যান্ড। রাইট। তো এই আর কি বেসিক্যালি আমার স্টোরি। আমার ইনফ্যাক্ট অনেক আমার মেজর স্টোরিগুলি সব ঢাকা এবং গ্রামগঞ্জে বেসড। আমার মেলবোর্নে যতই থাকি, বাট মানে সব স্টোরি ঢাকাই হয়, মেলবোর্নে কেন জানি হয় না, সারপ্রাইজিংলি। হয়তো মেলবোর্ন পছন্দ করে না আমাকে, আর আদার ওয়ে অ্যারাউন্ড। হতে পারে। আচ্ছা, আমাদের একজন আমাদেরকে একটা ইমেল করেছিলেন, আমি ইমেলটা একটু পড়ি। সেটা হচ্ছে ঘটনাটা তিনি লিখেছেন যে আরামবাগ থেকে লিখেছেন, বুয়েটে পড়াশোনা করছেন তিনি। নাম হচ্ছে ঈশান আমাদের এসএমএস করেছেন এবং ইমেল করেছেন। তিনি বলছেন, ঘটনাটা আমার নিজের কোনো এক্সপেরিয়েন্স নয়, এটা আমার এক মামির কাছ থেকে শোনা। মামি থাকেন ভৈরব বাজারে এবং তার বাবার বাড়ির নাম হচ্ছে আদমপুর গ্রামে তার বাবার বাড়ি, এবং ভৈরব থেকে লঞ্চে যেতে প্রায় 5 ঘন্টা সময় লাগে সেখানে। তো উনি বলছেন যে এখানে একজন মাঝবয়সী লোক বিকেল বেলা দূরের কোনো গ্রামে যাচ্ছিলেন। বিশেষ কারণে তার ফেরার পথে পথ ধরে ফেরার পথ ধরতে একটু দেরি হয়ে যায় এবং গ্রামের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, বলেন 9টা-10টার সেখানে অনেক রাত। লোকটি ওনার গ্রামের দিকে যাচ্ছিলেন, পথঘাট ছিল নীরব, চাঁদের আলো ছিল কিছুটা। তিনি একাই হেঁটে আসছিলেন। তখন গ্রামে রিক্সা, ভ্যান এসব ছিল না। বাড়ির কাছে আসতেই তার কানে কয়েকজন মানুষের কথা বলার শব্দ আসে। আশেপাশে তাকিয়ে একটু দূরে চাঁদের আবছা আলোতে তিনি মানুষের জটলা দেখতে পান। তিনি একটু অবাক হন, কারণ রাত তখন অনেক। আর বড় ব্যাপার হলো, লোকগুলো কবরস্থানে দাঁড়িয়েছিল। তিনি কৌতূহলী হয়ে কাছে যান, তাদের এত রাতে এখানে আসার কারণ জিজ্ঞেস করেন। লোকগুলো কিছু না বলে হাত দিয়ে ইশারা করে একটু দূরে মাটির দিকে। তিনি সেদিকে তাকিয়ে দেখেন মাটিতে একটা লাশ শুয়ে রাখা হয়েছে। বুঝতে পারেন কেউ মারা গিয়েছে এবং তাকে কবর দেওয়া হবে। যদিও তিনি মৃত ব্যক্তি বা যারা কবর দিতে এসেছে তাদের কাউকে চেনেন না, তারপরও সিদ্ধান্ত নিলেন যে কাজে তিনিও হাত দেবেন এবং সবাইকে হেল্প করবেন। কেউ কোনো কথা বলছিল না, সবাই আপন মনে বিড়বিড় করে কি যেন পড়ছিল। সবকিছু দেখে শুনে তিনি অবাক না হয়ে পারছিলেন না। এত রাতে কখনো কাউকে কবর দেয়া হয় না। যাই হোক যথাসময়ে লাশটাকে ধরাধরি করে কবরে নামানো হলো এবং নিয়ম মতো কবর দেয়া হলো। শেষ মুহূর্তে সবাই আশপাশ থেকে মাটি নিয়ে কবরে দিচ্ছিল। তিনিও একটু ঝুঁকে একপাশ থেকে কবরে মাটি দিলেন এবং তারপর সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে চারপাশ তাকিয়ে দেখতে পেলেন তিনি ছাড়া সেখানে আর কেউ নেই। অথচ কয়েক মুহূর্ত আগেও সবাই মাটি দিচ্ছিল।
এত তাড়াতাড়ি এতগুলো মানুষকে উধাও হতে দেখার তার কোনো দেখে তার কোনো বুঝতে কিছু বাকি রইল না। ভয় পেয়ে দৌড়ে তিনি বাড়িতে গেলেন এবং সকালে বাড়ির সবাইকে সব খুলে বললেন। তারপর বাড়ির কয়েকজন বাড়ির লোকেরা তাকে মসজিদে নিয়ে ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন এবং পানি পড়া তাবিজ এই সমস্ত তাকে দেয়া হয়েছিল। কিন্তু ঘটনাটা ওনাকে এতটাই নাড়া দিয়েছিল যে ওনার স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং কয়েকদিন পর তিনি মারা যান। এই হচ্ছে ঘটনাটা। তার যে গ্রামের যে ঘটনাটা তিনি শেয়ার করেছেন আমাদেরকে ঈশান ধন্যবাদ আমাদের এই ঘটনা শেয়ার করার জন্য। এছাড়াও বেশ কিছু SMS আছে। SMS এর আগে কি আমরা কি করবো সাকিব ভাই, প্ল্যানটা বলেন। এখন ব্রেকে যাবো নাকি SMS পড়বো নাকি আরেকটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে? শোন ভাই, ফার্স্ট অফ অল যে ঘটনাটা শুনলাম এটা বেশ ইন্টারেস্টিং। মানে এখন হলে মানে জানতে চাইতাম যে পরে কি কবরটা যেখানে দেয়া হয়েছিল ওখানে গিয়ে ভেরিফাই করা হয়েছিল কিনা যে আসলে ওখানে কবর আছে কি নাই। রাইট, ওটা জানতে পারলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হতো, অথবা জায়গাটা যদি বোঝা যেত কোথায়। এটা যদি যিনি মেইল করেছেন উনি যদি আমাদের স্পেসিফিক লোকেশনটার কথা বলতে পারেন তাহলে ডেফিনেটলি আমরা ওখানে যাবো আর কি। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। ফাইন, তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে আপনাকে বলি যে আপনি তো ইমেল অ্যাড্রেস জানেনই, সেখানে আরেকটু ডিটেল করে, যেহেতু আপনার ওখানে আত্মীয় স্বজন আছেনই, রিলেটিভ যেহেতু আছেন, সুতরাং আপনি তাদের কাছ থেকে শুনে আমাদেরকে আবারও একটা মানে আমাদের আপডেট দিতে পারেন আর কি। সেটা আমরা জানিয়ে দিব ভৌতিস্ট টিমকে এবং আশা করছি যে তাহলে একটা সমাধান পেতে পারি। এবং অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমরা লাস্ট উইকে পেয়েছিলাম, যে এরকম ধরনের ঘটনা যে কোন একটা ফ্রেন্ডের সাথে সারাদিন ঘুরে বেরিয়েছে এবং মানে এরকম হয়েছে যে কেউ একজন হয়তো মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসছে, আসার সময় সে যমুনা ব্রিজ পার হয়েছে এবং পার হওয়ার পরে তার বাসটা নষ্ট হয়ে গেছে। সে এসছে আর একটা বন্ধুর সাথে বাসা পর্যন্ত, সেই বন্ধু তাকে হেল্প করছে। হঠাৎ করে ভ্যান নিয়ে সেই বন্ধু হাজির এবং সেই বন্ধু বাসায় পৌঁছে দেওয়া বা যেখানে মানে নির্দিষ্ট জায়গার আগে নামা ছিল, কারণ তার মামা সেখানে ওয়েট করছিল। এবং পরের দিন যখন সেই বন্ধুকে থ্যাঙ্কস দেওয়ার জন্য তার বাসায় যাওয়া হয়, তখন তার বাবা বলে আমার ছেলে তো 3 দিন আগে এই বাসে ওইখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সঙ্গে একটা ভ্যান আলাও ছিল। সো এরকম কিছু ঘটনা কালকে মানে লাস্ট উইকে আমরা 2-3টা পেয়েছিলাম, যে খুবই অদ্ভুত ব্যাপার এবং এই উইকেও আছে। আপনি কি সেটা বলতে চাচ্ছেন রেজা ভাই? একটা মেলবোর্ন রিলেটেড স্টোরি মনে পড়েছে আমার। মেলবোর্নে আমি যে বাসাটাতে থাকতাম আগে, প্রথম যখন একা মুভ করি, বুঝছেন, তো আমি বাসাটার কোনো ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট বাসাটা অ্যাফোর্ডেবল ছিল, আমার ইউনিভার্সিটির কাছে ছিল, তো আমি বাসাতে মুভ ইন করলাম, বুঝছেন। তো 3-4 দিনের মাথায় বাসাতে মুভ ইন করে একদিন রাত্রেবেলা স্বপ্নে দেখছি যে একটা স্বপ্নের মধ্যে, স্পেসিফিক্যালি স্বপ্নের মধ্যে, যে আমার সামনে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে যে তুমি আমার বাসায় আছো কেন, আমার বাসা থেকে চলে যাও। ঠিক আছে, তো আমি স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠলাম, চিন্তা করলাম এ বাসায় ভাড়া দিই, আমি কেন যাবো, ভালো কথা। আমি নিচতলায় যখন গেছি, নিচতলার যে হাউসমেটটা আমার, একটা মহিলা, উনি ওনার ছেলে নিয়ে থাকে, উনি দেখি খুব মানে ডিস্টার্বড একটা চেহারা নিয়ে বসে আছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, কি হয়েছে, তো আমি কথা বললাম যে আপনি ঠিক আছেন নাকি। ভদ্রমহিলা হিন্দু ছিল। আচ্ছা, তো ওনাকে যখন জিজ্ঞেস করলাম, উনি বললো যে বলো না, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছি। জি বলেন, কি স্বপ্ন? আমি দেখলাম এরকম একটা বুড়ি দাঁড়িয়ে আছে, আমাকে বলছে আমার বাসা থেকে তুমি চলে যাও। একই স্বপ্ন দেখেছেন? তো আমি ওটা শুনে আমি চলে আসছি ওখান থেকে, কিছু না বলে। আমি 2 দিন ওনার সাথে কথা বলি নাই, তখন আমার মধ্যে এইসব জিনিসগুলো অত ছিল না। আমি মানে খুব হ্যাপি গো লাকি একটা ছেলে ছিলাম, গান বাজনা করতাম, মেটাল গান শুনতাম, সারাদিন হেডব্যাং করতাম, আমার মাথায় এসব কিছুই ছিল না। তো এই স্বপ্নটা দেখার পর আমি যে বাসার যে ল্যান্ডলর্ড, তার সাথে যোগাযোগ করলাম যে তোমাদের বাসায় আমি এরকম উইয়ার্ড স্বপ্ন দেখছি কি। তো বাসাটার হিস্ট্রি জানতে পারলাম যে ওই বাসাটা একটা 5 বেডরুমের বাসা, 6 বেডরুমের বাসা। আচ্ছা, ওই বাসাটাতে একটা বুড়ি থাকতো, ঠিক আছে। তো ওনার ছেলেরা ওনাকে খুব একটা মানে যোগাযোগ রাখতো না ওনার সাথে। তো বুড়িটা ডিপ্রেশনে মারা যায়। মারা যাওয়ার পর ওনার ছোট ছেলে বাসাটা রেন্টে দিয়ে দিছে, যাতে কিছু টাকা ম্যানেজ করতে পারি বাসার থেকে। ওকে। তো আমি স্টোরিটা শোনার পর আমার কাছে একটু খুব ডিস্টার্ব লাগছে যে একটা বুড়ি ডিপ্রেশনে হয়তো মারা গেছে। তো এর কয়েকদিন পর আমি, তখন সামার টাইম ছিল মেলবোর্নে, এবং সামার মানে আমি বলতেছি ধরেন 48 ডিগ্রি, 49 ডিগ্রি, অনেক 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 হিউজ গরম, বুঝছেন। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাসার বাইরে। তো আমি বাসায় যখন ঢুকতে আছি, আমার সাথে আমার একটা ভাইয়া ছিল, তো আমিও ঢুকতেছি, উনিও ঢুকছে, একই সাথে পাশাপাশি হাঁটছি।
আমার মনে হলো যে মাথায় কি জানি বাড়ি খাচ্ছে, তো আমি মাথাটা যখন এভাবে চুলকা যাচ্ছে আমি ওনার দিক তাকাই, মানে উনিও আমার দিক তাকাইছে, ওনার হাতটাও এরকম। শরীরে অন্য কোনো জায়গা না, শুধু মাথার ওই জায়গা, এবং এখানে কোনো গাছ গাছালি যে অনেক সময় যে মাকড়সার জাল দেয়া থাকে আমরা দেখতে পারি না, ওইটা হতে পারে, কিছু না, ওপেন পুরা। আচ্ছা, যে তারপর রাসেল আমাদের দরজা, আমি ওনার দিক তাকালাম, উনিও আমার দিক তাকালো, তো ঠিক আছে ফাইন, হয়তো মাকড়সার জাল দাঁড়িয়ে আছে। তো আমরা বারান্দাটা খোলা, বারান্দায় যখন দাঁড়িয়ে আছি, তো আমার পুরা তো গরম, আমরা হাফ প্যান্ট পরা আর একটা গেঞ্জি পরা, তা আমি বারান্দার ঠিক দরজার সামনে, বারান্দার বাইরে দাঁড়ায় দরজার সাথে হাতটা এরকম ঠেলান দিয়ে হাতের উপর দাঁড়িয়ে আছি। আর আমার যে ফ্রেন্ডটা, মানে সিনিয়র একটা ভাই, উনি ঠিক আমার সামনে দাঁড়ানো, তা ওনার মাথাটা আমার হাতের সাথে অ্যালাইন করা ছিল, প্যারালাল ছিল sort of। তো একটু পর আমিও ওনার দিক তাকালাম, উনি আমার দিক তাকালো। তো রিজনটা হচ্ছে আমার সারা শরীরে গরম লাগছে, কিন্তু হাতের এই জায়গাটা ঠান্ডা, ওকে। এবং ওনারও সারা শরীরে গরম, ওই মুখের ওই জায়গাটা ঠান্ডা, দুইজন পাশাপাশি। তো আমরা বহুত মানে লজিক্যাল এক্সপ্লেনেশন বার করলাম যে হয়তো আমরা দরজার কাছে, কিছু না, তো আমরা ফাইন। আমরা যখন হাতটা সরায় আবার বারান্দাতে পুরাপুরি দাঁড়িয়ে আছি, তখন পুরা বডির সব জায়গায় টেম্পারেচার এক। আবার যখন ওই জায়গায় গিয়ে ওইভাবে দাঁড়াই, তো হাতের যে জায়গাটা ওই দরজাটার সামনে পুরা ঠান্ডা, আজব ব্যাপার, খুবই আর আজব ওনার ব্যাপার। মুখও ঠান্ডা, আমি ওনার মুখ ধরে পুরা ঠান্ডা। তো আমরা যেই বাইর হই আবার হাতের টেম্পারেচার নর্মাল, কোনো ঠান্ডা ঠান্ডা কিছু নেই, পুরো গরম 48 ডিগ্রি। আপনার 48 ডিগ্রিতে যদি আপনার আমার হাতটা ধরতেন, মনে হতো যে জাস্ট ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বার করছেন। ও মাই গড, এরকম মানে এটার কোন আমরা এক্সপ্লেনেশন পাই না, এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় এক এক এটা রকম। আরো আরো অদ্ভুত একটা ব্যাপার আর কি। তো আমি ভাইয়া মানে পার্সোনালি যেটা আমি আমার নলেজে যতখানি বলে যে there are things, but ওই যে as I said, আপনার যদি বিশ্বাস থাকে, and if you can believe that you know they cannot do anything to you, because ধর্ম অনুযায়ী আমরা Definitely. বেস্ট ক্রিয়েশন আল্লাহর, একদম। সো তাহলে আমাদের কিছুই হবে না, which is why যে ভৌতিক টিম সামনে বসে আছে, তারা এত সাকসেসফুলি এত দূর আসতে পারছে। রাইট, ঠিক না সুমন ভাই? সবকিছু তো জানো না। Well, But এই যে এই টেম্পারেচারের ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং, বিকজ আমরা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছি, বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যতবার আমরা এরকম কোন একটা সিচুয়েশনে পড়েছি, তখন উল্টো হয়েছে, টেম্পারেচার বেড়ে গিয়েছে। হ্যাঁ, এটা অনেক আমার বেশি সাথেও বেড়ে গেছে। আমিও বলেছিলাম যে হ্যাঁ, মানে বেড়ে যাওয়ার একটা লিমিট থাকে আর কি। এখন যেমন ওই যেমন আমাদের ভৌতিস্টের পাইলট এপিসোড, যেটা ফার্স্ট এপিসোড, বাই দ্য এই ইনফরমেশনটা আবার দেই, আমাদের ভৌতিস্টের যে প্রথম এপিসোডটা, ওটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভৌতিস্টের টিভি শো হিসেবে ভিডিও করা না, বাট আমরা একটা মিউজিক ভিডিওর শুট করতে যাওয়ার পরে একটা বাহিন্দ দ্য সিন একটা হ্যান্ডিক্যাম ছিল, ওই হ্যান্ডিক্যামে আমাদের পুরো ফাইজদামের টাইমে আমরা রেকর্ড করছিলাম একটা মিউজিক ভিডিও শুটের সময়। তো ওই ক্যামেরার মধ্যে কিছু জিনিসপত্র ছিল, ওটাতে অ্যাকচুয়ালি ফার্স্ট মানে ভৌতিস্টের ফার্স্ট এপিসোডটা, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান করে তখন ভৌতিক টিম হয় নাই, আমাদের পাইলট এপিসোডটা ওরকম হবে। সো ওইটার মধ্যে কিন্তু এরকম একটা ঘটনা আছে, মানে একটা রুম প্রচন্ড গরম হয়ে গেছিল, যেটা হওয়ার কোনো মানে কোনো কারণেই নেই। রুমের মধ্যে ঢুকলে আমরা বুঝতেছি যে সিভিয়ার গরম রুমটা। সো এই টেম্পারেচারের ব্যাপারটা আমার কাছে মানে আমরা সবাই অনেক গোলমেলে লাগে, হ্যাঁ, সেটাই। দেখতে পাচ্ছি যে, এবং আমি এটা অনেকবার আমার এটা মনে হয়েছে যে কোনো একটা এই ধরনের কোন একটা সিচুয়েশনে একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি আমরা যাই, কখনো যদি আমি বুঝি যে আমার গা গরম হয়ে গেছে, মানে বেশ গরম লাগছে আমার, তখনই আমি ওই সবাই সিগন্যাল দিই যে কিছু একটা হয়তোবা কিছু একটা হচ্ছে। বিকজ এটা আমি টেস্টও করেছি একবার, আমরা টেম্পারেচারের ব্যাপারটা, যে ওই আমাদের একটা ঘড়ি আছে অ্যালার্ম ক্লক টাইপের, ওই লেজার দিয়ে ওই প্রজেক্ট করে, প্রজেকশন ঘড়ি আর কি, দেয়ালের মধ্যে রাত্রেবেলা। সো ওটা আমাদের টেম্পারেচার আছে, সো আমরা সব ওটা অন করে রাখলে রুমের টেম্পারেচার কি বেশি নাকি কম ওটা আমরা বুঝতে পারি। আমার বেডরুমে এখন আছে এটা, আচ্ছা, বেডরুমে রাখি। সো এরকম সিচুয়েশন মধ্যে আমি পড়েছি যে আমার মনে হচ্ছিল কি যে হয়তোবা আমার প্রেশার বেড়ে গিয়েছে, আমার হয়তোবা গা গরম হয়ে যাচ্ছে, আমি হয়তোবা আনকমফোর্টেবল ফিল করছি। সো তখন আমি ওখানে তাকিয়েছি এবং তাকিয়ে দেখেছি যে না, রুমের টেম্পারেচার আসলেও 5 ডিগ্রির মতন বেড়ে গেছে। এইটা কিভাবে সম্ভব? এটা আমি এখনো জানি না, মানে এটা কেমনে হয়েছে, আমাদের কাছে ভিডিও আছে। মানে এটা এরকম হয়েছে, আমি আগে যে বাসা থাকতাম, আমি তো এখন বাসা শিফট করে উত্তরে আসছি, আগে যে বাসা ছিলাম ওই বাসায় শেষের লাস্ট 2 মাসের সাথে বেশ কয়েকবার হয়েছে, রাইট? মানে আমার তখন মানে সিরিজ অফ ইভেন্টস হচ্ছিল, প্রত্যেকদিন না হলে 2 দিন পর পর একটা না একটা কিছু। ওই যে একবার একটা গল্প বলেছিলাম যে ফাঁসির দড়ির একটা গল্প, ওইটা তো একটা এসির দড়ি ছিল। তো ওই সময়টায় ওটাতে একটা এসির কেবল ছিল
ওটা অন্য এবং খুব বেশি দিন আগের ঘটনা এটা বেশি সেটা, না, একদম বেশি দিন তখন আগের এই ঘটনা। টেম্পারেচার এত বেশি, তখন এই ওরকম অবস্থার সাথে সাথে আমি তখন তার ক্যামেরা নিয়ে উঠবো না, সাথে সাথে আমি ফোন দিয়ে আমি ভিডিওটা করছি যে এখন এতটা বাজে, এই টেম্পারেচার এখন এরকম। কিন্তু ওই স্পেসিফিক ওই টাইমটার মধ্যে হঠাৎ করে টেম্পারেচার কেন বেড়ে যাবে, কি ব্যাপার, মানে এটা আমি এখনো আমার কাছে ক্লিয়ার না, বাট টেম্পারেচারটা সবসময় আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেটাই মানে আমার কাছে এটা অদ্ভুত লেগেছে। এবং মানে কয়েকজনের কাছে আমি এটা কিন্তু মানে দুই রকমই শুনেছি, আমি দুই রকম শুনেছি। কেউ কেউ বলে যে আসলেই টেম্পারেচার বেড়ে যায়, আর কেউ কেউ বলে যে না, টেম্পারেচারটা আসলে তবে আমার মতে কমে যায়। এখন এখানে যদি এরকম কোন একটা এন্টিটি বা কিছু একটা যদি আসে যেটা ইউজুয়ালি আমাদের এখানে থাকার কথা না, তখন হয়তো বা টেম্পারেচার এদিক সেদিক হতেই পারে, হয়তো বা কখনো বাড়ছে, হয়তো বা কমছে, হয়তো বা এরকম একটা কিছু হবে। Because আমি মোটামুটি বিলিভ করি যে একটা কিছু আশেপাশে আসলে বা কোনো কিছু মানে কোনো চেঞ্জ আসলে এখানে টেম্পারেচার চেঞ্জ হতেই পারে। বিকজ এটা একবার দুইবার না, এটা অনেকবার আমরা অনেকবার হচ্ছে। লাস্ট এই 5-7 বছরে অনেকবার এই জিনিসটা হয়েছে, আমরা দেখছি আর কি। রাইট। সো দিস ইজ ইন্টারেস্টিং। আর আজকে একটা প্রথমে একটা গল্প শুনছিলাম, একটা মেয়ে বললো একটা হোস্টেলের ঘটনা। হোস্টেলের ঘটনা শোনার সাথে সাথে আমার একটা ঘটনা মনে পড়েছে যেটা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে জি, যে জি, please. এটা হচ্ছে যে 1991 এর কথা। আমি তখন জেমস ভাইয়ের সাথে বাজাই, আচ্ছা। তখন নগরবালের নাম ছিল ফিলিংস, ওই আমরা বেশ বাজাতাম, তখন গান গেতাম না। তা আমরা চিটাগাং গিয়েছিলাম একটা জায়গায় শো করতে। তো শো করতে গিয়েছিলাম, ওখানে শো করতে গিয়ে যেটা হয় যে আমাদের নষ্ট হয়ে যায়। ওই আমরা ফার্স্ট গান শুরু করি রাত্রেবেলা, ফার্স্ট গানের পরেই আমাদের ওই পিএ সিস্টেমের যে মিক্সারটা, ওটা কোনো কারণে পাওয়ার সার্জ হয়, আমাদের ব্যান্ড পাওয়ার সার্জ না, মানে একটা সমস্যা হয়, ওটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই রাতে আমরা শো করতে পারি নাই। ওকে। তো ওই রাতে আমরা ওইখানে ওই ইনস্টিটিউশন আমরা হোস্টেলে ছিলাম, ঢাকার বাইরে ওই হোস্টেলে ছিলাম। তো থাকার পরে ওই দিন রাতে আমরা ওইখানে আছি। তো রাত্রেবেলা অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে ভূতের গল্প হয়, এগুলো ব্যাপারে আমার ইন্টারেস্ট অনেক বেশি। সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে ওই বাইরে একটা জায়গা ছিল, হোস্টেলের বাইরে একটা গোল চত্বর টাইপের একটা জায়গা, খোলা জায়গা, ওখানে বসে আমরা চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো আমরা তখন দেখেছি যে একটা একটু উপরে একটু হিলি এরিয়া ছিল, একটু উঁচু একটা ঢালের মতন, উপর দিকে উঠে একটা ইউটার্ন নিতে হয়, দুই সাইডে গাছপালা আছে, একটা বিল্ডিং আছে। ইউটার্ন নেওয়ার পরে ওখানে আরেকটা বিল্ডিং হচ্ছিল তখন, ওটা তখন হয়নি, হাফ ডান। সো ওই জায়গাটার আমরা দিনের বেলা যখন আমরা, আচ্ছা আমি ঘটনাটা ভুল বলেছি, সেটা হচ্ছে প্রথম দিন শো হয় নাই, ওই দিন রাতের ঘটনা না, সেকেন্ড রাতে শো। শো করার পরে হ্যাঁ, এটা হচ্ছে প্রথম রাতে শো হয়নি, ওই দিন রাতে আমরা ওখানে ছিলাম, আর ভূতের গল্প আড্ডাবাজি হয়েছে, ওটা ওখানেই শেষ। সেকেন্ড রাতে আবার শোটা হলো, তখন মিক্সার আবার টাউন থেকে নিয়ে আসা হলো, এনে আবার সেট করে আমরা কনসার্ট করলাম। কনসার্টটা শেষ করার পরের ঘটনা। সো এর আগের দিন যে দিনের বেলা আমাদের কোনো কাজ ছিল না, তখন আমরা ঘুরতে ঘুরতে ওই একটা অডিটোরিয়াম বানানো হচ্ছিল, একটা বিল্ডিং নতুন হাফ ডান, ওখানে গিয়েছিলাম। উঠার পরে আপনার কাছে একটা লম্বা রাস্তা ছিল, তো ওখানে আমরা খুব আড্ডাবাজিটা দিলাম। তারপরে আমরা চলে আসলাম, আসার পরে রাতে শো করলাম। শো এর পরে বসে আমরা চা খাচ্ছিলাম ওই জায়গায়, এখন মনে পড়ছে ওই জায়গায় আমরা বসে আড্ডা দিচ্ছি। তখন এরকম ভূত টুত নিয়ে গল্প হচ্ছে। তা তখন ফান্টি ভাই ছিল ড্রামার, তখন ফিলিক্স বাড়াতো। তা ফান্টি ভাই, আমি, আমার একটা ফ্রেন্ড ছিল মেহেদি, আমরা বসে আড্ডা দিচ্ছি। তখন এরকম ভূত প্রেত নিয়ে কথা হচ্ছে। তখন আমি বলতেছি যে আমার একটা খুব উইয়ার্ড একটা স্বভাব আছে, কখনো কখনো আমার খুব নিজেকে সাহসী মনে হয়, কখনো কখনো আমার খুব ভীতু লাগে। আচ্ছা, এটা আমার আগে খুব ছিল, মানে হঠাৎ মানে এরকম ছোটখাটো ব্যাপারে ভয় পেতাম যেটা অন্যরা হাসবে, বাট এরকম ভয়ঙ্কর কিছু কাজ করতাম যেগুলো আবার খুব উইয়ার্ড, মানে ইউজুয়ালি কেউ করতে চায় না। সো তখন আমি বলছি আমার ফ্রেন্ডকে, মেহেদি, ওকে বলতেছি যে এই মুহূর্তে আমার প্রচন্ড সাহস, এখন আমি যেখানে খুশি যেতে পারবো, যা খুশি করতে পারবো। আচ্ছা, তখন সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে আজকে সকালবেলা যখন ওই অডিটোরিয়াম হচ্ছে একটা বিল্ডিং, ওখানে তো গিয়েছিলাম, ওই যে পাহাড়ি টাইপের উঁচু রাস্তায় একটা ইউটার্নের মতন নিয়ে তারপরে যেতে হয়। রাইট। বলে যে তুই ওইখানে যাবি, ওখানে গিয়ে তুই ওখানে কিছুক্ষণ বসে তারপর চলে আসবি। আমি বললাম হ্যাঁ একা। আমি বললাম যে কোনো ব্যাপার না, এটা যাওয়া কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। বলে আমি যখন যাচ্ছি তখন ফান্টি ভাই বললো যে তুমি যেখানে গেছো এটা আমরা বুঝবো কেমন, আমার একটা কিছু ওখানে রেখে আসতে হবে। তখন আমি বললাম যাচ্ছি, ঠিক আছে কিছু একটা দেন, আমি স্পেসিফিক একটা জায়গায় রেখে আসি। তারপরে এই করতে করতে আলটিমেটলি তখন আমি চিন্তা করে করলাম যে ওই তখন 5 পয়সাটা অবসোলেট, অলমোস্ট 5 পয়সা ছিল আগে 4 কোন, ওই 5 পয়সা। তো ওই ফান্টি ভাই তখন 5 পয়সা দিয়ে বলো, এটা তুমি যাবা গিয়ে ওই যে বিল্ডিং এর সামনে ওই জায়গায় একটা কাঁচা রাস্তা আছে, ওখানে 2 একটা গাছ টাছ লাগানো হচ্ছে, ওর করে একটা জায়গায় পুঁতা দিয়ে আসবা। তো আমরা সকালবেলা চেক করবো যে তুমি ওটা ওখানে রাখছো কিনা। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, আমি সুন্দর হাঁটা দিলাম, কোনো ব্যাপার না। এবং আসলে 1 ফোঁটা ভয় ছিল না। হাঁটে চলে গেলাম, গিয়ে 5 পয়সা জায়গায় রাখলাম, রেখে ঘুরে আসতে আসতে ওই
একটা টার্ন আছে, ওই যে ইউটার্ন ঠিক না, মানে বেশ শার্প একটা লেফট টার্ন ছিল, আসার সময় রাইট টার্ন। আমি জাস্ট রাইট টার্নটা নিলেই তখন ঢাল টাইপের নিচু হয়ে গেছে, নিচে ওই গোল চত্বরটা দেখা যায়। ঢালটা দিয়ে আমি ঠিক নামতে যাব, ওই নিচের চত্বর এখানে তাকাই দেখি কেউ নাই, মানে নট এ সিঙ্গেল ওয়ান ওইখানে নাই, মানে পুরা খালি, একেবারে খালি, অ্যাজ ইফ এখানে কেউ এতক্ষণ ছিলই না। এবং Oh my ওইটা দেখার সাথে সাথে আমার মনে হলো কি যে সামথিং ইজ ভেরি রং, মানে আশেপাশে খুব উল্টাপাল্টা একটা কিছু হইতেছে, এবং আমার পিছনে একটা কিছু আছে, এই গাছ টাছ এখান থেকে কিছু একটা আসছে, মানে এরকম একটা, অথচ কোনো আওয়াজ শুনি নেই, কিছুই হয় নাই। আমি তখন ভয়ঙ্কর জোরে একটা দৌড় দিছি, ওই ভয়টা আসছে আর কি তখন। আচ্ছা, দৌড়ে আমি নিচে নামছি। নামার পরে দেখি যে ওখানে ফান্টি ভাইরা নাই, তারপরে দেখলাম যে তারা বেশ দূরে আরেকটা জায়গায় দাঁড়ায় আছে। তখন আমি ওইখানে গিয়ে আবার স্লো হয়েছি, এখন আবার সাহস দেখাইতে হবে, আমি তো ভয় পাই যেতে হবে। তা আবার নর্মালি গেলাম, কি ভাবে আপনার কি ভয় ওই সাইডে চলে গেছেন নাকি? বলে যে না আমি ফান্টি ভাই, আমি সিগারেট কিনতে আসছি এখানে, ওখানে একটা সিগারেট দোকান ছিল এখানে। তো এখানে এই ঘটনাটার মধ্যে অ্যাকচুয়ালি ভৌতিক বা প্যারানর্মাল কিছু নাই, আমি খুব ভয় পাইছিলাম। বাট মজার ঘটনা ঠিক না, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে ওই সেম প্লেসে আমার ছোট ভাইদের একটা ব্যান্ড, এই মুহূর্তে প্রচন্ড পপুলার একটা ব্যান্ড, এনিওয়েজ তারা কনসার্ট করতে গিয়েছিল। ওই সময় আমিও ওই সাইডে ছিলাম, তা আমি ওদের সাথে একই হোটেলে উঠেছিলাম। তা ওদের সাথে দেখা হলো, তখন বলে যে সোমবার চলেন আমরা কনসার্টে যাচ্ছি, আমার সাথে চলেন। আমি যাচ্ছি, ঠিক আছে চলো যাই। তা যাওয়ার পরে আমার সাথে ওদের কথা হচ্ছিল, ইয়ের পরে ওই ছোট হলো, ওরা ছোট করলো, তারপর আমরা আড্ডাবাজি মারছি। তো তখন ওখানকার লোকাল কিছু ছেলে, ওখানকার স্টুডেন্ট, হোস্টেল থাকে, ওদের সাথে কথা বলতে বলতে আমি তখন বললাম যে এই তোমাদের এখানে কোনো প্যারানর্মাল কোনো ঘটনা সুপারন্যাচুরাল কিছু আছে নাকি? তখন আমারে বললো যে কি বলে যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক একটা জায়গা দেখে বলে এই জায়গাটা অতটা ভালো না, এখানে একবার এরকম একটা জিনিস হয়েছিল যে একবার এই হোস্টেলে অনেকেই পড়াশোনা করে বাইরে, মানে ওই টাউনের বাইরে, মানে ঢাকা থেকে অনেকে যায় ওখানে পড়তে, অনেকেই ওখানে যায়। সো আবার ইন্ডিয়া থেকে আবার কিছু স্টুডেন্ট ওখানে আসে, পড়তে আসে আর কি। সো সাম গার্ল, তার নামটা আমার মনে নাই, নামটা একদমই মনে নেই, যাই হোক সে এখানে পড়তো আর কি, অনেক বেশ কয়েকজন ছিল। তো এরকম ওই যে আজকে যে মেয়েটা বলছিল ছুটির সময় সবাই চলে যায়, তো ওরকম একটা ছুটি পড়লো, তো ছুটির সময় ওইবার তার যাওয়া হয় নাই। আচ্ছা, ওইবার যাওয়া হয়নি, ওইবার ওই রয়ে গিয়েছিল। এবং তারপর নাকি ওই মেয়েটাকে ব্রুটালি মার্ডার করা হয় এখানে, ওই ছুটির সময় আর কি। ওই সময় হোস্টেল খালি থাকে, কিছু একটা হয়েছিল, খারাপ একটা জিনিস হয়েছিল। এনিওয়েজ, তা ঘটনাটা হচ্ছে যে তারপর থেকে নাকি ওই একটা স্পেসিফিক রুম ছিল, একটা বিল্ডিং এর মতন ছিল, ওই স্পেসিফিক রুমে নাকি আওয়াজ পাওয়া যেত রাত্রেবেলা, নাকি গার্ডটা একটু ভয় পেত, ওখানে যেতে চেত না, এই টাইপের ব্যাপার। একজন বলেছিল যে একদিন নাকি ওই বাথরুম থেকে আলো আসছিল, বাথরুমের লাইটটা জ্বালানো, এবং সে একটু সাহস করে বাথরুমে কি এত রাতে, এই ইয়ে তো বন্ধ, এখান থেকে থাকে না, রাইট? হ্যাঁ, সো একটা গার্ড নাকি বাথরুমের দরজা খুলে ও দেখেছে যে বাথরুমের পুরো ফ্লোরে ব্লাড ভরা, এবং একটা মেয়ে মানে উবু হয়ে, মানে বসে একটা কাপড় দিয়ে ব্লাড পরিষ্কার করছে। এটা দেখে অনেক তখনই মানে তখনই একদম ফেইন্ট হয়ে যায়। তারপরে নাকি গিয়ে দেখে কিছু না, বাথরুম সব ঠিক, অন্যরা উদ্ধার করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে জায়গা থেকে এসেছি ওই জায়গাটাই হচ্ছে ওই হোস্টেলের ওই বিল্ডিং এবং ওই বাথরুম। কোইন্সিডেন্স বলে যাই বলি, বাট জায়গাটা, এবং আমি কিন্তু এটাও জানি না যে ওই ঘটনাটা কি 91 এর আগে হয়েছে না পরে হয়েছে, ওটা কিন্তু আমি জানি না, হয়তো বা পরেই হয়েছে। বাট ওই জায়গাতে ওই ঘটনাটা শোনার পর আমার তখন মনে হলো কি যে আমার যে ওই দিন, ওই অনেক আগে 91 এ যে ফিলিংটা হয়েছিল, হয়তো বা কিছুটা হলো ট্রু, হয়তো বা খামাখাই ভয় পাই, এটার মধ্যে একটা হয়তো বা কোনো একটা কানেকশন আছে ওখানে, হয়তো কোনো একটা ব্যাপার ছিল। এই ঘটনাটা হঠাৎ করে আজকে হোস্টেলের কথা বলায় হঠাৎ করে মনে পড়লো, এবং খুব আমি যখন শুনেছিলাম গল্পটা তখন খুব মজা পেয়েছিলাম, বিকজ এটা হচ্ছে 3-4 বছর আগের কথা বলতে, যখন গল্পটা শুনেছি তখন হচ্ছে যে ভৌতিক নামটা হয়নি, বাট ইনভেস্টিগেশন চলছে আনঅফিশিয়ালি ওই সময়, এবং মানে সব জায়গায় চেক করা হচ্ছে, তখন তো ফাটায়, মানে আমরা মানে আনঅফিশিয়ালি ইনভেস্টিগেশনটা চলছিল তখন। এক্স্যাক্টলি। এবং আমি একটা জিনিস বলবো যে এই মুহূর্তে যদি কেউ যারা ভূত এফএম শুনছেন, তারা যদি হঠাৎ করে বাথরুমে ঢুকে হঠাৎ করে খুলে দেখেন যে কেউ ব্লাড পরিষ্কার করছে, কোনো মেয়ে এরকম হয়ে বসে, মানে আমি শুনে নিজেই কিন্তু আমার কেমন লাগছে। বাথরুমের ব্যাপারটা কি, আমি বাথরুমের একটা কমন ফিয়ার বলি, এটা হচ্ছে যে প্লিজ, মানে বাথরুমে একটা মানুষ ঢুকলে সে অপরিচিত কোনো বাসা বা এরকম জায়গা যেখানে সে আগে কখনো যায় নাই, বাথরুমে ঢুকলে
এটা আমি বলি যে কারো যদি ভয় লাগে তখন বাথরুমে যে আয়নাটা থাকে আয়নাটার দিকে যদি কেউ কখনো তাকায় তাহলে আয়নার পিছনে যে দেয়ালটা দেয়ালের পিঠটা ঠেকিয়ে তারপর তাকানো উচিত। এটা একটা খুব কমন ফিয়ার একটা মানুষের, এটা খুব কমন একটা জিনিস যে আমি আয়নাতে দেখবো আমি এবং আমার পিছনে যে দেয়াল এর মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা একটা কমন ফিয়ার, এটা মানুষের ব্রেন সেলের মধ্যে একেবারে স্ট্যাম্প করা আছে। হ্যাঁ, Right. সো অনেক সময় মানুষজন যখন অনেক ভয় পায় তখন হ্যালুসিনেট করে বা ইমাজিন করে তখন এই জিনিসটা দেখতেই পারে। এবং অপরিচিত বাথরুম হলে তো কথাই হ্যাঁ, নেই। অপরিচিত মানে নিজের বাথরুম না, ইউজুয়ালি অপরিচিত জিনিস এইটাই। সো কখনো যদি ভয় লাগতে থাকে তখন আয়নার দিকে আমি বলবো যে অবশ্যই যাতে তাকালে ভয়টা কাটবে, কিন্তু তাকানোর সময় পিঠটা দেয়ালে ঠেকিয়ে তারপর তাকাতে হবে, এর মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে। বিকজ এই স্টোরি আমি প্রচুর হলিউডের মিররে দেখা গেছে। হলিউডের হরর মুভি কোন হরর মুভি না, এটা ভয় দেখাতে অ্যাকচুয়ালি পায় না, ভয় দেখা হচ্ছে এশিয়ানরা, জাপানিজরা। Japanese যে রা তো, হরর হচ্ছে oh my গিয়ে gosh. জনরে। সো হলিউডে এইসব অনেক মুভিতে আছে। সো এগুলো ছোটবেলা অনেকে দেখে, অনেকে বলে, সো এই ভয়টা পায় অনেক, মানে বাথরুমের ব্যাপারটা। বাট বাথরুম নিয়ে ছোট্ট একটা ঘটনা বলে, এটা আমি হয়তো আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের আমরা একটা জায়গায় গিয়েছিলাম, আমি, সাকিব, জিবরান, আরো দুজন, আদিত্য, মনোয়ার। তা ওইখানে আমরা একটা ব্রেইন স্টর্মিং সেশনে গিয়েছিলাম। আমরা একটা অ্যাকচুয়ালি বলবো মুভিটার ইনফোটা দিই। অ্যাকচুয়ালি 2012 স্টোরি নিয়ে কিছু বললেন না? স্টোরি নিয়ে কিছু বলবো না। 2012 একটা হরর বাংলা মুভি আমরা রিলিজ করার প্ল্যান করেছি। মেইন মাথা হচ্ছে সাকিবের, সেই মেইন আইডিয়াটা নিয়ে আসে। কংগ্রাচুলেশনস। তো আমরা এই মুভি শুনে আবার সবাই যাতে না ভচকে যায়, বিকজ এটা টিপিক্যাল বাংলাদেশের বাংলা মুভি হবে না, ফর শিওর। ডেফিনেটলি এটা এতদিন পরে তাহলে কেন, মানে এতদিন পরে যখন হচ্ছে তখন সেরকম কিছু আমরা আশা করছি না একদমই। মানে এটা আমরা চেষ্টাই করবো মানুষজনকে ভয় দেখাতে। এটা একটা ভালো স্ট্যান্ডার্ডের, এটা আমি হলিউডের হরর স্ট্যান্ডার্ডের হরর মুভি বলবো না, এটা আমি বলবো যে হরর স্ট্যান্ডার্ড, জাপানিজ হরর বা সাউথ এশিয়ান ওইসব কান্ট্রির হরর গুলো যেরকম ওই ধরনের। হলিউডের হরর কোনো হরর মুভি না, এগুলা ফালতু। এটা আমার ওপিনিয়ন, কেউ কিছু মনে আমি করবে না। সোমার সাথে একমত না, বাট মানে এটা আমার বাট দ্যাটস দ্য গুড থিং অ্যাবাউট টিমস, ডিফারেন্ট ওপিনিয়নস। সো আমরা অ্যাকচুয়ালি হলিউডের দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু অন্য জায়গায়। Right. হ্যাঁ, এবং আমাদের সাথে হলিউডের ভয় মিলে না আর কি। মানে একটা সাদা গাউন পরে একটা মেয়ে যদি সামনে দাঁড়ায় থাকে, আমি খুশি হবো রাত্রেবেলা, আমি ভয় পাবো না। হ্যাঁ, কিন্তু সাদা চামড়ার আবার ভয়। Especially with Akmal's beautiful silky hair. এনিওয়েজ, তো ওই যাই হোক, তা ওইটার কাজে আমরা গিয়েছিলাম। Right. তো যাওয়ার পরে আমরা বসে আড্ডা দিচ্ছি, আড্ডা দিতে একটা সময় রুম থেকে আমরা বের হয়ে গেছি, আমরা পাশে একটা জায়গায় ব্যালকনিতে বসে আমরা আড্ডা দিচ্ছি। তো হঠাৎ করে আমাদের সাথে একজন ছিল, মনোয়ার সাহেব এসে বলতেছে যে সময় আমরা এখানে সবাই আছি না? বলে যে হ্যাঁ। বলেছে বাথরুমে কে? বাথরুমে কারো থাকার কথা না, আমরা 5 জন এখানে আছি, 5 জনই। ও কে জানি কল ছাড়ছে। So, এই টাইপের জিনিসপত্র, এই বাথরুমের এইসব যে কল ছাড়াটা, এইগুলো ঘটনা আমরা অনেকবার আমরা মানে সিঙ্গাপুরে হোটেল গ্র্যান্ড সেন্ট্রাল একটা